প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা বাংলাদেশ বার কাউন্সিলের যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এবং ড্রাফটিং এই দুইটা টপিকের উপরে আলোচনা করব। আজকে এই সাবজেক্টটি শেষ হয়ে যাবে। তারপরে আমরা আগামী সপ্তাহে আরেকটি সাবজেক্ট শেষ করে পরের শনিবারে পরীক্ষা হবে রুটিন অনুসারে। তো একজন লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। স্বপন ভাই লাইনে এসে বলেন সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ঠিক আছে স্যার, সবকিছুই শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে শুরু করি। আর টপিক 3, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট। এটার বাংলা আবার কয়েক রকম: পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা, অনেকে আচরণ বিধি বলে, বিভিন্ন নামে পরিচিত এটা। এখানে আমরা 4টা প্রশ্ন রেখেছি। এই ক্যাননস অনুযায়ী আদালত সহ অন্যান্য আইনজীবী, মক্কেল ও জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য আলোচনা করেন। তাহলে এখানে আদালত, আইনজীবী, মক্কেল, জনসাধারণ, মানে 4টা অধ্যায় যে আছে ক্যাননসের, 4টা অধ্যায় এখানে সংক্ষেপে আলোচনা করার কথা বলা হয়েছে। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটে কতটি অধ্যায় ও বিধি আছে আলোচনা করুন। তার মানে 4টি অধ্যায়, মোট 42টি বিধি আছে, সবগুলোই সংক্ষিপ্তভাবে আলোচনা করতে বলা হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, পেশাগত আচরণবিধি ও নিয়মানুবর্তিতা কখন ও কিভাবে আইনে সন্নিবেশিত হয়। সংক্ষিপ্ত একটি ছোট প্রশ্ন। তারপরে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট প্রণয়নের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, আবশ্যকতা আলোচনা করুন। এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কম, তবে 4 নম্বর যে প্রশ্ন, এটি একটি প্রবলেমেটিক প্রশ্ন। এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন বা সমস্যামূলক প্রশ্ন, একটা সিচুয়েশন তুলে দিয়ে এটা আলোচনা হওয়ার সম্ভাবনাই বেশি। তো প্রবলেমেটিক প্রশ্নটা আমরা শেষের দিকে পড়ছি এবং আলোচনা করছি। আপাতত প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে, পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটে 4টি অধ্যায় আছে এবং অধ্যায়গুলোতে মোট 42টি বিধি আছে। এটা আমরা মোটামুটি সবাই জানি, এমসিকিউ প্রশ্ন কিন্তু 4টি অধ্যায়, 42টি বিধি, এই সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে আপনাদের। অধ্যায় 1, অ্যাডভোকেটদের পারস্পরিক আচরণ, অর্থাৎ এখানে 11টি বিধি আছে। একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে কেমন আচরণ করবেন সেটা বলা আছে এই 11টি বিধিতে। প্রথমত, পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা, মানে একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে এমন আচরণ করবেন না যেন অ্যাডভোকেট সুলভ আচরণ না হয়। পেশাগত নিযুক্তি লাভের জন্য বিজ্ঞাপন দেওয়া হতে বিরত থাকা। তা একজন বলেন তো যে পেশাগত আচরণ বিধিমালার মধ্যে 2 নম্বরে এটা রাখা হলো। আমরা পড়ছি অ্যাডভোকেটদের পারস্পরিক আচরণ, মানে একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে কেমন আচরণ করবে। এই নম্বর এখানে 2 নম্বরে লেখা আছে পেশাগত নিযুক্তি লাভের জন্য বিজ্ঞাপন দেওয়া যাবে না। আমরা দেখি পেপার পত্রিকায়, মানে তারপরে অনলাইনে, ফেসবুক সহ ইউটিউবে বিভিন্ন জায়গায় কি দেওয়া হয়, অ্যাড দেওয়া হয়, পণ্য বিক্রয়ের জন্য অ্যাড দেওয়া হয়। বিশেষ করে এখন ফেসবুক মার্কেটিং খুব চলছে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রয়ের জন্য অ্যাড দেওয়া হয়, বই বিক্রয়ের জন্য অ্যাড দেওয়া হয়। তারপরে যারা ডাক্তার তারা কিন্তু নতুন ডাক্তার হলে লোকাল পত্রিকা সহ জাতীয় পত্রিকা অন্যান্য জায়গায় কি দেয়, বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকেন যেন তার ডাক্তার এখানে বসেন, চেম্বারের ঠিকানা, চেম্বারের মোবাইল নম্বর, সিরিয়াল দেওয়ার জন্য, কয়টা থেকে কয়টায় বসেন, কি ধরনের রোগীর কি কি ধরনের চিকিৎসা করা হয়, এই ধরনের ডিটেলস দিয়ে বিজ্ঞাপন দিতে দেখি। কিন্তু অ্যাডভোকেটদের এই ধরনের বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ, দেওয়া যাবে না, এখানে নিষেধ করা আছে। এখন আমাকে আপনারা বুঝিয়ে দেন যে এটা কেন অধ্যায় 1-এর মধ্যে রাখা হলো। বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টা নিষেধ করা হলো, ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু এটা অ্যাডভোকেটদের সাথে অ্যাডভোকেটের আচরণ কিভাবে, এটা কিভাবে লজিক্যাল, যুক্তিটা কি? কেউ কি বুঝতে পেরেছেন এটা? বুঝতে পারলে সেটা বলেন। যিনি এটা বোঝাতে পারবেন হাত উত্তোলন করেন। স্বপন ভাই এটা বলতে পারবেন? আব্দুল মাজেদ ভাই? জি, আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। বলেন এটা স্যার কিভাবে ভালো আছেন? অ্যাডভোকেটের সাথে অ্যাডভোকেটের আচরণ? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি এটা ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ স্যার। আমার দৃষ্টিতে এটা বিজ্ঞাপন দেওয়ার মানে হলো যে, যেহেতু অ্যাডভোকেটের সাথে আরেকজন অ্যাডভোকেট, এবার আপনি অ্যাডভোকেট যদি বিজ্ঞাপন দেন, আপনার সাথে যে আরেক অ্যাডভোকেট আছে তাকে কোনোভাবে ছোট করা হয়, মানে হেয় করা হয়, যে আপনি নিজেকে প্রকাশ করতেছেন, আরেকজনকে হেয় করতেছেন। এই বিজ্ঞাপনটা দেওয়া যাবে না, যাতে অন্যদের প্রতি হেয় প্রতিপন্ন করা হয়। হুম, হুম। আর আর কোনো পয়েন্ট মনে আসছে কিনা? না স্যার, আপাতত হচ্ছে না, যে নিজেকে জাহির করা, প্রকাশ করা, আরেকজনকে একটু ছোট ভাবে দেখা, এই জন্য অ্যাডভোকেট আচ্ছা, অ্যাডভোকেট। মহিউদ্দিন ভাই, আসসালামু কামরুজ্জামান আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি মনে হচ্ছে, কি কারণে বিজ্ঞাপন দেওয়া যাবে না? আমি বিজ্ঞাপন দিলে এটা আরেকটা যেহেতু অ্যাডভোকেটের ক্ষতি কি? এটা আসলে সকল অ্যাডভোকেটের কাজ তো হচ্ছে আইনগত সেবা দেওয়া। এটা একটা বিস্তৃত হুম, ক্ষেত্র। এখানে হুম। প্রত্যেক আইনজীবী তার নিজস্ব পরিচিতির মাধ্যমে তিনি ক্লায়েন্ট ডিস্ট্রাকশন করার একটা বিষয় আছে। যেহেতু এটা একটা ব্যবসা, যদিও আইন ব্যবসা, কিন্তু এটা তো ওই ধরনের ব্রড অ্যাসপেক্টে কোন ধরনের মাছের ব্যবসা বাণিজ্যের ব্যবসার সঙ্গে রিলেটেড যেহেতু না, ওই ধরনের বড় আসলে উচিত না, ওই জন্য ভাবা উচিত না। তো এই জন্য এই পেশার মান সম্মান, এই পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য এটা বিজ্ঞ আইনজীবীদের পারস্পরিক আচরণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে হচ্ছে আমার। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা বিজ্ঞাপন না দেওয়ার যৌক্তিকতা দেখালেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি বিজ্ঞাপন দিলে আরেকটা অ্যাডভোকেটের ক্ষতি কি এখানে? অধ্যায় একের মধ্যে না রেখে এটা অধ্যায় দুয়ের মধ্যে তো রাখতে পারতো, মক্কেলদের প্রতি আচরণের জন্য। কারণ আমি বিজ্ঞাপন দিলে মক্কেল আকৃষ্ট হয়ে আমার কাছে আসবে। অধ্যায় দুয়ের মধ্যেও তো এটা যেতে পারতো, কেন এটা অধ্যায় একের মধ্যে আসছে? এমসিকিউ প্রশ্ন আসতে পারে না এরকম, যে পেশাগত নিযুক্তি লাভের বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকার বিষয়টি ক্যানোনসের কত অধ্যায়ে আলোচনা করা হয়েছে বা উল্লেখ আছে? অধ্যায় এক, এটা আপনাদের রিটেনেও লাগতে পারে। যদি কোনো সমস্যা তুলে দিয়ে বলা হয় এটা আলোচনা করুন, এটা পেশাগত অসদাচরণ হবে কিনা মিস্টার অমুক অ্যাডভোকেট তিনি বিজ্ঞাপন দিয়েছেন। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে এটা অ্যাডভোকেটদের সাথে অ্যাডভোকেটদের একজন অ্যাডভোকেট বিজ্ঞাপন দিলে আরেকজন অ্যাডভোকেটের ক্ষতি হয় কিনা, হলে কিভাবে হয় সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে আপনারা যৌক্তিকভাবে যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে এগুলো মনে রাখতে, তাই। স্বপন ভাই, আহ, জি। সে- আহ, মহ- আসসালামু আলাইকুম। আচ্ছা, মহিউদ্দিন ভাই আর কিছু অ্যাড করবেন? না, আপাতত আর তেমন কিছু অ্যাড করছে না। আচ্ছা, শ্রবণ ভাই বলেন। স্যার, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে বিজ্ঞাপন দিয়ে, মানে একজন ব্যক্তি দেখা গেছে যে সে যোগ্যতা সম্পূর্ণ না, কিন্তু সে বিজ্ঞাপন দিয়ে নিজেকে যোগ্যতা সম্পূর্ণ প্রমাণ করার জন্য একজন বিজ্ঞ অ্যাডভোকেট, সে যোগ্যতা সম্পূর্ণ কিন্তু সে বিজ্ঞাপন দিচ্ছে না, আর একজন অযোগ্য ব্যক্তি সে বিজ্ঞাপন দিয়ে তার, মানে নাম প্রকাশ করতে চাচ্ছে, সেদিক থেকে যে আচ্ছা, যোগ্য। আচ্ছা, আচ্ছা, আমি একটু যুক্ত করি। মনে করেন এটা রাখা হলো না, সবাই বিজ্ঞাপন দিল, তাহলে তো প্রবলেম সলভ নাকি? আপনি যেটা বলছেন, হুম। ছোট বড় সবাই বিজ্ঞাপন দিক, সমস্যা কি? বুঝতে পারেননি? জি, বুঝতে পারছি স্যার। তো এখানে এখানে তো বলা হয়নি যে যিনি জুনিয়র অ্যাডভোকেট, যিনি কম জানেন তিনি বিজ্ঞাপন দিতে পারবেন না, যিনি সিনিয়র অ্যাডভোকেট তিনি দিতে পারবেন। এটা তো বলা হয়নি। ওভারঅল কারো বিজ্ঞাপন দেওয়া যাবে না, এটা বলা হয়েছে। হুম। তার মানে এখানে সিনিয়র জুনিয়র যোগ্যতার কোনো ম্যাটার না এখানে। এবং একজন আরেকজনকে ছোট করারও বিষয় না, যেটা প্রথমে আব্দুল মাজিদ ভাই বলেছেন, ওনার সাথেও আমি একমত না। কারণ এখানে একজন বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপনে এটা মনে করেন যে আমি সবচেয়ে সেরা এটা উল্লেখ তো করে না। বিজ্ঞাপন বলতে বিজ্ঞাপন বলতে জাস্ট নাম ঠিকানা দিয়ে চেম্বারের একটা ঠিকানা দিয়ে দেওয়া হলো, তীর চিহ্ন দিয়ে দেওয়া হলো যে এইদিকে, এতটুকুই হয়ে গেল, এটাও দেওয়া যাবে না। আমি সবচেয়ে সেরা, আমি ভালো ইয়া করি, এই এই ধরনের বিজ্ঞাপনের কথা বলা হচ্ছে না, জাস্ট একটা পোস্টার দেওয়া হলো পেশাগত, উনি অ্যাডভোকেট এবং এখানে বসেন, ওনার ঠিকানা। যেমন আমরা ভিজিটিং কার্ড করি, ভিজিটিং কার্ডে কি আমরা লিখি কখনো যে আমি সবচেয়ে সেরা অ্যাডভোকেট এইবারের? জি না। আহ, কোনো পণ্যের ক্ষেত্রে যেমন বলা হয় যে বাজারে সবচেয়ে সেরা সাবান এটা, সবচেয়ে সেরা
একেবারে অদ্বিতীয় মাথার তেল, এরকম তো আর বলা হয় না। তো এখানে একজন আরেকজনকে ছোট করার বিষয় না, বিজ্ঞাপন দেওয়াই নিষেধ করা হচ্ছে। এটা একজন বলেন রয়্যাল পেশা, ঠিক আছে, এখন বিজ্ঞাপন দেওয়া যাবে না এটার যৌক্তিকতা আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বিজ্ঞাপন দিলে আরেকটা অ্যাডভোকেটের ক্ষতি কি? যে অধ্যায় একের মধ্যে এটা রাখা হলো, এটা পারস্পরিক অ্যাডভোকেটদের আচরণের মধ্যে, মানে একটা অ্যাডভোকেট আরেকটা অ্যাডভোকেটের সাথে আচরণ কেমন হবে সেটা বলতে গিয়ে দ্বিতীয়তই রাখা হলো বিজ্ঞাপন দেওয়া যাবে না। তো এটা কানেকশনটা কি? এটা আমি জানতে চাচ্ছি, এই যৌক্তিকতাটা কি? ছোট্ট একটা বিষয়, ধরতে পারছেন শ্রবণ ভাই? জি না স্যার। আচ্ছা, কামরুজ্জামান ভাইকে আমি বারবার লাইন আসার অনুরোধ করছি, উনি দেখছি যে লক্ষ্য করছেন না। কামরুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। আমার মনে হচ্ছে যেহেতু এক নম্বরে আছে স্যার পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, তো হুম। দুই নাম্বার যেহেতু স্যার বিজ্ঞাপনের কথা বলা হয়েছে, তাহলে সাধারণত বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করা কোনো পেশা তো সমুন্নত পর্যায়ে থাকতে পারে না। বা আমি মনে করি যে বিজ্ঞাপন দিয়ে ক্লায়েন্টকে আকৃষ্ট করা বা ক্লায়েন্ট খোঁজা, এটা হয়তো এই পেশার মর্যাদাটাকে অনেকটা নিচে নামিয়ে দিবে। এই কারণে হয়তো আচ্ছা, একের এটা সাথে দুইয়ের সাথে রিলেশন আচ্ছা, হইতে পারে। এখানে এখানে অধ্যায় দুইয়ে রাখলে সমস্যা কি হতো? এখানে মক্কেলদের প্রতি আচরণ এর মধ্যে যদি রাখা হতো, তাহলে তো আপনি যেটা বলছেন একই বিষয় হতো। এটা অধ্যায় একের মধ্যে কেন রাখা হচ্ছে? এটা আপনারা এখনো ধরতে পারছেন না। খুবই সিম্পল ছোট একটা বিষয়। আচ্ছা, আমি বলে দিই, এটা একের মধ্যে রাখা হচ্ছে। মনে করেন যে আমার এলাকায় আমরা দুইজন অ্যাডভোকেট আছি, আমি যদি বিজ্ঞাপন দিই তাহলে আমার মক্কেল বেড়ে যাবে না? আর যে বিজ্ঞাপন দিচ্ছে না তার মক্কেল কমে যাবে না? হ্যাঁ না করেন? বুঝি নাই স্যার, বিষয়টা বুঝি নাই স্যার। মনে করেন পাশাপাশি যদি দুইটা দোকান থাকে, মনে করেন জি। মুদিখানা, একজন হুম। দুইটা নতুন দোকান খোলা হয়েছে, একটা দোকানের প্রচুর অনলাইন অফলাইনের তারপরে মাইকিং করে লিফলেট বিতরণ করা হচ্ছে, তাহলে ওই দোকানটার প্রসার হয়ে যাবে না বেশি? ওই জি। দোকানে সেল বেড়ে যাবে না? জি। জি। তো যখন একটা অ্যাডভোকেট বিজ্ঞাপন দিবে তার তো মামলা বাড়বে, কারণ মানুষ দেখতে পাবে এখানে একজন অ্যাডভোকেট আছে, তার প্রচার হয়ে যাবে না? হবে কি না? জি। হবে। এই প্রচারটা অনৈতিক, এটা করা যাবে না, আচরণবিধির বিরুদ্ধে। কিন্তু বাস্তবে যদি কেউ একজন বিজ্ঞাপন দেয়, তাহলে তার তো মামলা বেড়ে যাবে। তার মামলা বাড়লে ওই মামলা, মনে করেন যে একজন ব্যক্তি মাসে 100টা মামলা পাচ্ছে, এবং হুম। তার আশেপাশে যে অ্যাডভোকেটরা আছে তারা মামলা সংখ্যা কম পাচ্ছে, তাহলে কারণটা কি? কারণ সে বিজ্ঞাপন দিচ্ছে বলে মামলা বেশি পাচ্ছে, কারণ লোকজন সহজে তার ঠিকানা খুঁজে পাচ্ছে। কারণ প্রচারেই তো প্রসার, তাই না? তো জি। যখন একজনের মামলা বেড়ে যাবে বিজ্ঞাপনের কারণে, অটোমেটিকলি আরেকজনের মামলা কমে যাবে না? জি স্যার। তাহলে আরেকটা অ্যাডভোকেট ক্ষতিগ্রস্ত হবে না? কারণ ওই বিজ্ঞাপনটা না দিলেও ওই 10টা অ্যাডভোকেট 10টা মক্কেল ওই দ্বিতীয় অ্যাডভোকেটের কাছেও তো যেতে পারতো, যিনি বিজ্ঞাপন দেননি। তাহলে বিজ্ঞাপন দিলে, একটা অ্যাডভোকেট বিজ্ঞাপন দিলে অন্যান্য অ্যাডভোকেটের ক্ষতি হয়, হয় কি না? স্যার এই ক্ষেত্রে কি স্যার দেখা গেছে পরস্পর অ্যাডভোকেটদের মধ্যে স্যার অসুস্থ প্রতিযোগিতা একটা এবং সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না স্যার এই ক্ষেত্রে? হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি আমি শুনতে চাচ্ছিলাম, যে একটা মানে অনৈতিক প্রতিযোগিতা শুরু হবে মক্কেল কি করতে, ক্যাপচার হান্ট করতে। করতে। ঠিক আছে, তো মক্কেল ক্যাপচার করতে, এটা তো ফিশিং না। আমরা তো আইন পেশা সমুন্নত, মানে মর্যাদা সমুন্নত রাখতে হলে আমরা তো ওইভাবে বিজ্ঞাপন দিয়ে আমি ভালো ব্যবসা করছি বা আমার সেরেস্তায় ভালো সার্ভিস দেওয়াই, এটা করা যাবে না। এটা ওভারঅলই করা যাবে না, কিন্তু এটা দিলে আরেকটা অ্যাডভোকেটের ক্ষতি হবে, কারণ মামলাটা হয়তো বা তার কাছেও যেতে পারতো, আমি বিজ্ঞাপন দেওয়ার কারণে আমার কাছে চলে আসছে। বুঝতে পারেননি? এই কারণে এটা অ্যাডভোকেটের সাথে অ্যাডভোকেটের একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে, যেটা ভাই বলছেন, খুব সুন্দর শব্দ ব্যবহার করেছেন। এভাবে আমাদের ভাবতে হবে, তাহলে বুঝতে পারবেন যে একটা যখন প্রবলেমেটিক প্রশ্ন আসবে, প্রবলেমেটিক প্রশ্নতে প্রবলেমেটিক প্রশ্নতে তখন দেখা যাবে যে আপনার আপনার ধরতে পারবেন যে হ্যাঁ, এটা অধ্যায় কত এবং বিধি কত। কারণ প্রবলেমেটিক প্রশ্নে অধ্যায় উল্লেখ যদি না করেন তাহলে নম্বর কেটে যাবে। যেমন পেনাল কোডের প্রবলেমেটিক প্রশ্ন আসলে সেখানে ধারা উল্লেখ করতে হবে, তেমনি ক্যানোস থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসলে আপনাকে অবশ্যই অধ্যায় এবং বিধি সংখ্যা উল্লেখ করতে হবে, তাহলে নম্বর ভালো পাওয়া যাবে।
আশা করি বোঝাতে পেরেছি। তো এই ধরনের আরো কিছু বিধিবিধান আছে, সেগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে, এবং এটা কেন অ্যাডভোকেটদের পারস্পরিক আচরণ, সেটা আপনার এইভাবে কানেকশন খুঁজে বের করে মনে রাখবেন। তাহলে পড়াটা সার্থক হবে। বাস্তবে যখন অ্যাডভোকেট হবেন তখন আপনারা এই বিষয়গুলো ভালোভাবে মেনটেন করে চলতে পারবেন। বিধি 3, অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতে বিরত রাখা, মানে এই 2 নম্বরের সাথেই জড়িত, মানে দালাল নিয়োগ দেওয়া। আমি বিভিন্ন জায়গায় কিছু লোকজন সেট করে রাখলাম যে নতুন মক্কেল আসবেই আর ধরে ধরে আমার কাছে নিয়ে আসবা। অনেকে আছে শুক্র শনিবার যখন কোনো আসামিদের চালান দেওয়া হয় অপরাধে, সেখানে ওকালতনামা কিনে নিয়ে দাঁড়িয়ে থাকে, সঙ্গে সঙ্গে জিআরও অফিসের সামনে যখনই ঢোকানো হয় কোর্ট কাস্টডিতে আসামিদের, তখন সই নিয়ে নেওয়া হয়। এটা ঢাকাতে সবচেয়ে বেশি হয়, রাজশাহীতেও এই ধরনের অসুস্থ কিছু প্রতিযোগিতা আছে, যেটা অনেকে করে থাকে। প- প্রতিপক্ষের মক্কেলের নিকট বিরোধীয় বিষয় প্রকাশ করা হতে বিরত থাকা। আমার মক্কেল বিশ্বাস করে আমার কাছে অনেক কিছু প্রকাশ করলো, এটা যদি প্রতিপক্ষের মক্কেলের কাছে কোনো কিছু আমি যদি প্রকাশ করে দিই, এটা অ্যাডভোকেটের সাথে অ্যাডভোকেটের পারস্পরিক আচরণ কি কারণে হবে? কারণ আমি একজনের মামলা নিচ্ছি বাদী পক্ষে বা বিবাদী পক্ষে, আরেকটা অ্যাডভোকেট বিপরীত অপর পক্ষের মামলা নিচ্ছেন। তো আমি আমার মক্কেলকে যেভাবে ট্রিট করব, ঠিক একইভাবে না হলেও ভিন্নভাবে নিজ নিজ পদ্ধতি কৌশল ব্যবহার করে আরেকটা অ্যাডভোকেট তার মক্কেলকে কি করবে, ট্রিট করবে। তো যখন আমি অন্য মক্কেলের মানে অপর পক্ষের প্রতিপক্ষের মক্কেলের সাথে কথা বলবো, তখন ওই অ্যাডভোকেট কি আমার প্রতি ক্ষিপ্ত হবে, আমার মক্কেলের সাথে কেন আপনি কথা বলছেন, ঝামেলা বাঁধবে না, ভাববে, মানে সন্দেহ করবে, ভালো কথা বললেও সন্দেহ করবে, আমার মক্কেলের সাথে আপনি কথা বলবেন না, আপনার মক্কেলের সাথে আপনি কথা বলেন। ব্যাপারটা এরকম। তাই এটা যদি বন্ধ করা না হয় আইন করে, তাহলে অ্যাডভোকেট অ্যাডভোকেটের সাথে কি ঝগড়া শুরু হয়ে যাবে। তাই প্রতিপক্ষের অ্যাডভোকেটের অনুপস্থিতিতে আদালতে শুনানি করা হতে বিরত থাকা। আমার মামলা ডেকে ফেলেছে, অপর পক্ষের অ্যাডভোকেট নাই, আমি শুনানি করে ফেললাম, তাহলে আমি যে শুনানি করলাম তাহলে অপর পক্ষের অ্যাডভোকেটের ক্ষতি হলো না? আমি কি বললাম তার উত্তর তো রিপ্লে তিনি দিবেন, কাউন্টার বক্তব্য তিনি পেশ করবেন। তো এটা করা যাবে না, তার আসার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে কি হবে, উনিও আমাকে রেসপেক্ট করবেন, এবং ভবিষ্যতে আমি উপস্থিত নাই, তিনি সেই সুযোগটা নেবেন না, আমার আসার জন্য অপেক্ষা করবেন যে অ্যাডভোকেট শহীদুল আসুক তারপর আমি শুনানি করব। ইওর অনার, অপর পক্ষের অ্যাডভোকেট নাই, আমি একা শুনানি করতে চাচ্ছি না। এটা কোর্টও কিন্তু ভালো দৃষ্টিতে দেখবেন। একাধিক অ্যাডভোকেট অ্যাডভোকেট নিয়োগে আপত্তি না করা। একজন মক্কেল একটা অ্যাডভোকেট নিয়েছেন, বলছে আমি আরো 2-1 জন অ্যাডভোকেট নিব, বড় মামলা, আমার বাজেট আছে, আমি সবারই কি দিব, ফি দিব। তাহলে যিনি প্রথম নিযুক্ত হয়েছেন, বাকি দ্বিতীয় তৃতীয় অ্যাডভোকেট নিযোগ দিতে আপত্তি করা যাবে না। কারণ দ্বিতীয় তৃতীয় অ্যাডভোকেট যদি নিযুক্ত হয় তাহলে তারও তো একটু পেশাগত ইনকাম বাড়লো। তাহলে আমি কেন আরেকজন যে ইনকাম করবে সেটা বন্ধ করব? তাহলে আরো অ্যাডভোকেট নিযুক্ত দিক, নিয়োগ দিক, সমস্যা নেই, আমার আমার ফি তো আমি পাবোই। তার মানে এখানে অ্যাডভোকেটদের অ্যাডভোকেটের সাথে একটা সম্প্রীতি, একসঙ্গে কাজ করার মানসিকতা তৈরি হবে এটার কারণে। অ্যাডভোকেটগণ নিজেদের মধ্যে ব্যক্তিগত বিবাদ এড়িয়ে চলবেন, কেননা আইনজীবী নয় বরং মক্কেলগণই মামলার প্রতিপক্ষ। ইংলিশ হচ্ছে ক্লায়েন্টস নট অ্যাডভোকেট আর দ্য লিটিগেটস। তার মানে অনেক অ্যাডভোকেট দেখবেন যে মামলা পরিচালনা করছে, মনে হচ্ছে যে নিজেই পক্ষ, জামিন না হলে নিজেই মনে হয় জেলখানায় চলে যাবে, এমন ভাবে অনুরোধ করে। হ্যাঁ, জামিন হলে একটা ফি পাওয়া যায়, যেটার জন্য আমরা আহ, খুব সূক্ষ্মভাবে মামলা হিয়ারিং করে থাকি, নিজের পক্ষে রায় নেওয়ার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য, মঞ্জুর করার জন্য। কিন্তু তার মানে এই না আমি মরিয়া হয়ে উঠবো, এটা আমাকে করে নিতেই হবে। অর্থাৎ মামলাকে পার্সোনালি নেওয়া যাবে না, মামলা তো মামলায়, পেশাগত একটা ডিগনিটি বজায় রাখতে হবে, এবং খুব টেনশন করা যাবে না, জামিন হলে ভালো, না হলে সমস্যা নাই, নেক্সট ডেটে হবে বা উচ্চ আদালতে যাব, এটাই। এবং একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে ঝগড়ায় জড়িয়ে যাওয়া যাবে না, কারণ মামলা হয়েছে মক্কেলদের মধ্যে, ঝগড়া করুক মক্কেলরা, আমরা কেন ঝগড়া করব নিজেদের মধ্যে। দায়িত্বের বিভাগ অনুসারে ফি বন্টন। মনে করেন যে সেরেস্তা, সেরেস্তা বলতে কি, গ্রুপ অফ অ্যাডভোকেটস অ্যান্ড অ্যাসোসিয়েটস যারা আছেন, 4-5 জন বা 2-3 জন অ্যাডভোকেট মিলে একটা সেরেস্তা করা হয়, একটা ল ফার্ম করা হয়। তো যিনি সিনিয়র তিনি একটু বেশি ফি নেবেন, তারপরে ধীরে ধীরে ফি এর সংখ্যা মানে অ্যামাউন্টটা কমে আসবে।
তো এটাই বলা হচ্ছে যিনি বেশি দায়িত্ব পালন করেন তার ফি একটু বেশি হবে, যিনি কম দায়িত্ব নতুন আইনজীবী তার ফিটা কম হবে, যিনি শিক্ষানবিশ তার আরো একটু কম, এরকম। এটা কেন বলে দেওয়া হলো? কারণ সিনিয়র এবং জুনিয়র যদি সমান ফি নেওয়া হয় তাহলে কোনো ল ফার্ম তৈরি হবে না, জুনিয়রদের নিতেই চাইবে না। যদি জুনিয়র এসে বলে স্যার আপনি তো আজকে 5,000 ইনকাম করে 5,000 বাসায় নিয়ে যাচ্ছেন, আমাকে কেন 500 টাকা দিচ্ছেন, তাহলে তো জুনিয়রদের রাখবেই না কোনো সিনিয়র, সম্প্রীতি তৈরি হবে না। পদাধিকারের বিধান মেনে চলা, পদাধিকার বলতে সিনিয়র জুনিয়র যে পদাধিকার, কেউ হয়তো বা পিপি আছেন, কেউ জিপি আছেন, তাকে সে রেসপেক্ট দিতে হবে। সিনিয়র ও জুনিয়র অ্যাডভোকেটদের মধ্যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক বজায় রাখা, তাহলে বড়দের আমরা রেসপেক্ট করব, ছোটদেরকে আমরা কি করব, স্নেহ করব। একাধিক অ্যাডভোকেটদের মধ্যে সিনিয়রকে মামলা পরিচালনার সুযোগ দেওয়া, এখন দুই তিনজন আমরা দাঁড়িয়েছি, সিনিয়র আগে কথা বলবেন, যদি সিনিয়র পারমিশন দেয় সেক্ষেত্রে জুনিয়ররা শুরু করতে পারেন। সিনিয়র কথা বলার পর দু একটা পয়েন্টে ছুটে গেছে, মানে উনি উল্লেখ করতে ভুলে গেছেন বা প্রপারলি সেটা বোঝাতে পারেননি কোর্টকে, তখন জুনিয়র একটু ক্ল্যারিফাই বা অ্যাড করতে পারেন। যেমন একটু আগে প্রশ্ন করলাম, একজনকে প্রশ্ন বলার সুযোগ দিলাম, বলতে বলতে আরেকজনকে অ্যাড করার সুযোগ দিলাম, এইভাবে। তো এই হচ্ছে 11টা আচরণবিধি। এইভাবে মক্কেলদের প্রতি আচরণ আছে 14টি, তারপরে আদালতের প্রতি আচরণ আছে 3য় অধ্যায়ে 9টি, তারপরে জনসাধারণের প্রতি আচরণ আছে 8টি। এই টোটাল 42টি আচরণ আছে, যেটা খুব সংক্ষিপ্তভাবে আমি উল্লেখ করে দিয়েছি। এখানে আপনাদেরকে কোন অধ্যায়ে কতটি আচরণ বিধি আছে সেটা উল্লেখের জন্য আমি দুইটা পদ্ধতি দিয়েছি। প্রথম অধ্যায়ে 11টি আছে। প্রথমে দেখবেন এক লেখা আছে, এক মানে কি, বিজোড়। 11টি মানে বিজোড়, বিজোড় সংখ্যা আছে, মানে অধ্যায়ের সংখ্যার সাথে প্রথম অধ্যায় 11টি বিজোড় সংখ্যা। প্রথমে আছে যার প্রতি আচরণ, তাহলে অ্যাডভোকেট, প্রথমে আছে অ্যাডভোকেটদের প্রতি আচরণ। তারপরে দ্বিতীয়তে 14টি, মানে দ্বিতীয় মানে দুই, দুই মানে জোড়, 14 এখানেও জোড় সংখ্যা, মক্কেলের প্রতি। তারপরে দ্বিতীয় হচ্ছে, তৃতীয় হচ্ছে এখানে 9, দেখবেন 3 বিজোড়, এখানেও বিজোড়, আর 3 দিয়ে আবার 9কে ভাগ যায়, আদালতের প্রতি। চতুর্থ 8টি, 4 দিয়ে আবার 8কে ভাগ যায়, এখানেও জোড়, জনসাধারণের উপরে। এখানে দেখেন এই যে 4টা লাইনে 4টা লাইন যদি একসাথে পড়ি একটা বাক্য তৈরি হয় সুন্দর। অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনসাধারণের উপকার করেন। যদি এই বাক্যটা মনে রাখতে পারেন তাহলে প্রথমে অ্যাডভোকেট, তারপরে মক্কেল, তারপরে আদালত, তারপরে জনসাধারণ। তার মানে অধ্যায় অনুসারে অধ্যায়ের বিষয়বস্তুগুলো আপনার সহজে মনে রাখতে পারবেন। এছাড়া আরেকটা টেকনিক দিয়েছি, চ্যাপ্টার 1 ইংলিশে 11, এটা ওড, এখানে 11কে 1 দিয়ে ভাগ যায় তাহলে 11ই হয়, এটা অ্যাডভোকেট। দেখবেন প্রথমে ACLCOP, এটা কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ প্রথমে এ, তারপরে সিএল, তারপরে সিও, তারপরে পি। আমরা ডিকশনারিতে যেরকম দেখি প্রথমে এ দেওয়া শব্দগুলো থাকবে, তারপরে বি, তারপরে সি, সি এর মধ্যে সিএল আগে থাকবে, সিও পরে থাকবে, তারপরে শেষের দিকে পি থাকবে। তো এখানে অ্যাডভোকেটস, ক্লায়েন্টস, কোর্ট, পাবলিক। এখানে 14 ইভেন, এখানে 14কে 2 দিয়ে ভাগ যায় 7 দিয়ে, এখানে 3 বিজোড় মানে ওড, এবং এখানে 9টি বিধি, 9কে 3 দিয়ে ভাগ যায়, এখানে 4, এখানে 8 ইভেন মানে জোড়, 8কে 4 দিয়ে ভাগ যায়। তো এই টেকনিকটা দিয়েছি যেন কোন অধ্যায়ের বিষয়বস্তু কি এবং কতটি বিধি আছে সেটা মনে রাখার জন্য। তবে হ্যাঁ, যতই টেকনিক আমি দিই, পড়া মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মনোযোগ সহকারে বুঝে বুঝে বারবার পড়ার কোনো বিকল্প কিন্তু নাই। তার মানে আমি যতই টেকনিক ব্যবহার করি, টেকনিক আপনাকে সাময়িকভাবে হেল্প করবে ঠিকই, হয়তো বা কোনো কিছু ভুলে গেছেন, টেকনিক মনে রাখলে হয়তো বা কনফিউশন দূর হবে, কিন্তু বারবার না পড়লে আপনি টেকনিকও আপনাকে কি করতে পারবে না, পরীক্ষার হলে পার করতে পারবে না। আপনাকে বারবার বুঝে বুঝে পড়তে হবে, বারবার বুঝে বুঝে পড়লে ব্রেনে সেটা গেঁথে যাবে। টেকনিক একটা, আমি বলি যে শর্ট টার্মের জন্য আপনার কাজ করে এবং কনফিউশন দূর করবে, কিছু হেল্প করবে, কিন্তু বারবার পড়াটাই আপনাকে কি করবে, ভালোভাবে হেল্প করবে। এর কিন্তু কোনো বিকল্প নাই। এরপরে পেশাগত আচরণবিধি ও নিয়মানুবর্তিতা যখন ও যেভাবে আইনে সন্নিবেশিত হয়। এখানে দেখবেন
দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যাক্ট, আমরা সাধারণত অর্ডার পড়ি কিন্তু এটা অ্যাক্ট 1965 পাকিস্তান আমলের কিন্তু আইন এটা। এর 48 কিউ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এবং 1969 সালের 5 জানুয়ারি তারিখে গৃহীত হবে, গ রিকার হবে। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের অবশ্য পালনীয় দায়িত্ব কর্তব্যসমূহ পেশাগত আচরণ শিষ্টাচার বিধিমালা বা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি নামে আইন হিসেবে সন্নিবেশিত হয়। তাহলে কিভাবে আইনে সন্নিবেশিত হলো সেটা এই একটা বাক্য দিয়ে আমরা বলতে পারবো। এর মধ্যে কিন্তু তারিখ দেওয়া আছে, তারিখটা মনে রাখবেন। উদ্দেশ্যটা কি? এই আইন প্রণয়নের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা আবশ্যকতা কি, এইগুলো আমার তৈরি করা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম, তারপরেও যদি আসে আপনারা যেন লিখতে পারেন, তাই আমি তৈরি করে দিয়েছি। একটি সভ্য সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য হলো আইনের শাসন। আইনের শাসন ব্যতি রেখে আদর্শ বিচার ব্যবস্থাও কল্পনা করা যায় না। সমাজের সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের সমান অধিকার এবং তাদের যান মাল ও সম্মানের নিরাপত্তার বিধান নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। উক্ত উদ্দেশ্যে আইনজীবীদের স্বীয় পেশার সদস্য, মক্কেল, আদালত এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ন্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সুনির্দিষ্ট গুণগত পেশাগত আচরণবিধি প্রণয়নের বিশেষ উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা আবশ্যকতা রয়েছে। যদি উদ্দেশ্য আসে শুধু উদ্দেশ্যই লিখবেন, যদি প্রয়োজনীয়তা আসে শুধু প্রয়োজনীয়তাই লিখবেন, আর যদি আবশ্যকতা আসে আবশ্যকতা লিখবেন, তাছাড়া অন্য কিছু লিখার দরকার নাই। তো এখানে দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 44 জি এর বিধান অনুসারে, তাহলে 44 জি-তে কিন্তু আছে পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত মর্মে গণ্য হবে। তার মানে পাকিস্তান যেটা তৈরি করেছিল পাকিস্তান আমলে সেটাই আমরা গ্রহণ করেছি। পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা ব্যবহৃত পাকিস্তান শব্দটি বাংলাদেশ শব্দটি দ্বারা প্রতিস্থাপিত হবে, মানে যেখানে পাকিস্তান ছিল সেখানে জাস্ট বাংলাদেশ, পাকিস্তান কেটে বাংলাদেশ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এরপরে যে প্রশ্নটি পড়ব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এরকম প্রশ্ন আমি ক্লাস টেস্টে আরো প্র্যাকটিস করাবো। এবং আপনাদের এমসিকিউ পরীক্ষার পরে আমি আর একটা নোট দিব আপনাদের, যেখানে এই ধরনের অসংখ্য প্রবলেমেটিক প্রশ্ন থাকবে প্রতিটা সাবজেক্টের উপরে। সেখানে প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এর উপরে বেশি মনোনিবেশ করা হবে নতুন নোটে। তো সেই নোটটা সাজেশন ভিত্তিক নোট হবে। সাজেশনে যেগুলো দিয়ে দিব সেগুলোর উত্তর সেখানে পাবেন। এই নোটটা তো থাকছেই, এর পাশাপাশি সেটা একটা সাপ্লিমেন্টারি সাজেশন ভিত্তিক নোট, যেখানে আপনাকে বেশি প্র্যাকটিস করানো হবে। সেখানে আমার যে ক্লাস টেস্টে সেগুলোও থাকবে এবং আরো কিছু নতুন প্রবলেমেটিক প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন এবং ড্রাফটিং আলোচনা করা হচ্ছে। মানে আমি সেগুলো রেডি করে ফেলেছি অলরেডি। সেগুলো আপনাদের যখন এমসিকিউ পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, এমসিকিউ পরীক্ষার পর যখন নতুন ভাবে আবার র্যাপিড রিভিশন ক্লাস শুরু হবে, ওই সময় আপনাদের সেগুলো দেওয়া হবে। তার আগে এখনো যেহেতু বার কাউন্সিলের কোনো অফিসিয়াল নিউজ বা নোটিশ প্রকাশিত হয়নি, অতএব আমরা সেগুলো এখন মূল ক্লাস থেকে আমরা পড়ব। যখন নোটিশ দিবে তখন আমরা ধারণা করতে পারবো কখন আপনাদের লিখিত পরীক্ষা হবে। জনাব একজন অ্যাডভোকেট, তিনি সোনালী ব্যাংকে প্যানেল আইনজীবী হিসাবে ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে 20 লক্ষ টাকা আদায়ের ডিক্রি লাভ করেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডিক্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করতে অনুরোধ করেন। তাহলে ব্যাংক বলল যে স্যার আপনি যেহেতু ডিক্রি পেয়েছেন তো আপনি এই জমিটা কিনে নেন, যেহেতু মক্কেল হেরে গেছে। মানে পেশা ওই ফি এর পরিবর্তে হয়তোবা জমি কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। তদনুযায়ী তিনি ডিক্রি জারির নিলাম হতে তার 2 সন্তানের নামে 2টি কবলা দলিল কবলাল বলতে সেল ডিড বা বিক্রয় দলিল জমি খরিদ করেন। খরিদ মানে ক্রয় করা, পারচেস করা। তিনি কি কোনো অসদাচরণ করেছেন? বলে রাখা ভালো, নিজে তো ফি এর পরিবর্তে মামলার যে নালিশি সম্পত্তি সেটা তো ক্রয় করা যাবেই না, নিজের আত্মীয় স্বজনের নামেও ক্রয় করা যাবে না। ইনি তো 2 সন্তানের নামে ক্রয় করেছেন, তার মানে অবশ্যই এটা কি পেশাগত যে
আচরণবিধি আছে সেটা লঙ্ঘন, তিনি অবশ্যই অসৎ আচরণ করেছেন। তাহলে ঘটনা কি? ঘটনাটা প্রশ্ন থেকে তুলে দিলাম হুবহু। বিচার্য বিষয় কি? উক্ত কর্মকাণ্ড দ্বারা, মানে এই যে জমি কিনলেন, এটা দ্বারা, উক্ত কর্মকাণ্ড দ্বারা, এই তিনটা শব্দ দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিলাম পুরোটা। একজন অ্যাডভোকেট হিসেবে কি কোনো অসদাচরণ করেছেন, এটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। জিজ্ঞাসিত বিষয় বা বিচার্য বিষয় প্রাসঙ্গিক আইন। এখন আমরা তো মানে ধারণা করে কোনো কিছু লিখতে পারবো না, আইন মানে আইন দিয়ে আপনাকে সেটা উত্তর করতে হবে। তাহলে আইনে কি আছে এই বিষয়ে? বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের জন্য বা অ্যাডভোকেটদের জন্য পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেট, বাংলাটা লিখলেও হবে, ইংলিশটা লিখলে হবে, বা দুইটা যদি লিখতে চান লিখবেন, সমস্যা নেই। এর দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম বিধি, দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম বিধি মতে ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে একজন আইনজীবী বিরত থাকবেন। দেখবেন 2-5 এই কথাটা বলা আছে। তাহলে সিদ্ধান্ত কি? বিরত থাকার কথা, কিন্তু তিনি বিরত থাকলেন না, তার মানে তিনি দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম বিধিমালার লঙ্ঘন করলেন। এটা আমরা কিন্তু এখানে বলে দিয়েছি। উক্ত কর্মকাণ্ড দ্বারা একজন অ্যাডভোকেট হিসাবে পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা এর দ্বিতীয় অধ্যায়ের 5 নং বিধির স্পষ্ট লঙ্ঘন করত অসৎ আচরণ করেছেন। বলে দিলাম, হয়ে গেল উত্তর। 5 নম্বরের জন্য সাধারণত এই ধরনের প্রশ্নগুলো আসে। তো এখানে আরো যে বিধিমালা আছে, 42টা বিধিমালার মধ্যে এক বা একাধিক বিধিমালাকে টার্গেট করে এই ধরনের কি হতে পারে? একটা বিধিমালার লঙ্ঘন দেখালো, একটু আগে আমরা দেখলাম 2-5, সেটাকে টার্গেট করে এই প্রশ্নটা করা হয়েছে। 2-5, ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে বিরত থাকা, এই যে 2-5। এখন এই ধরনের যেগুলো ইম্পর্টেন্ট, বাস্তবসম্মত যেগুলো বিধি আছে, যেগুলো সাধারণত মানুষ লঙ্ঘন করে থাকে, যেগুলো করা যাবে না, সেটা স্মরণ করে দেওয়ার জন্যই হয়তো বা এই প্রশ্নগুলো করা। তো টার্গেট করে যখন প্রশ্ন করা হবে, আপনাকে মনে রাখতে হবে কোন অধ্যায়ের কোন বিধি থেকে প্রশ্ন করা হচ্ছে, এবং সেটা উল্লেখ করে আপনাকে উত্তর করতে হবে। তো এই 42টা বিধি আপনাদের মোটামুটি একটা ধারণা রাখতে হবে, এবং কোন অধ্যায়ের এবং কার প্রতি এটা আচরণ বিধির অংশ, সেটাও আপনাদের বুঝে বুঝে মনে রাখতে হবে। তো এখান থেকে কিন্তু অনেক প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। প্রবলেমেটিক প্রশ্ন হুবহু কমন কেউ দিতে পারবে না। কোনো কোচিং যারা করান তারা বা কোনো বই থেকে হুবহু কমন পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কারণ আপনি নিজে চিন্তা করলেও কিন্তু বানিয়ে অনেক প্রবলেমেটিক প্রশ্ন তৈরি করতে পারবেন। অতএব এত সম্ভাবনা আছে প্রবলেমেটিক প্রশ্ন রেডি করার। যেমন এইটাই, যে প্রবলেমেটিক প্রশ্নটা বললাম, এখানে ব্যাংকের নাম পরিবর্তন করে দিল, বা এখানে সন্তানের নামে না হয়ে স্ত্রীর নামে সম্পত্তি কিনে দিল। তার মানে এই প্রশ্নটাকেই, ঠিক সেম প্রশ্নটাকে কিন্তু ভাষা পরিবর্তন করে দেওয়া যেতে পারে। সোনালী ব্যাংকের পরিবর্তে জনতা ব্যাংক দিল, এখানে ক না দিয়ে এক্স দিয়ে দিল, বা একাধিক অ্যাডভোকেটের এখানে নাম দিয়ে দিতে পারে অ্যাডভোকেটের। তারপরে এখানে 20 লক্ষ টাকার পরিবর্তে 1 কোটি টাকা কথা লিখতে পারে। তার মানে নানান ভাবে পরিবর্তন করে, মডিফাই করে, মামলার বিষয়বস্তু উল্লেখ করে প্রশ্নটাকে জটিল করে, সহজ করে, যেভাবে খুশি তারা প্রশ্ন করতে পারে। অতএব বলা যায় না কি ভাষায় কোন জায়গা থেকে প্রশ্ন করবে। তবে হ্যাঁ, 42টা আচরণ বিধি যদি মনে রাখতে পারেন, এর মধ্যে থেকেই প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা আছে যদি দেয়। তাহলে গত ক্লাসে আমি আলোচনা করলাম অ্যাডভোকেটদের যোগ্যতা অযোগ্যতা থেকে। তো যোগ্যতা অযোগ্যতা থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে কিভাবে? হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম যে গত ক্লাসে আলোচনা করলাম যে অ্যাডভোকেটদের যোগ্যতা অযোগ্যতা এই জায়গা থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং আজকের ক্লাসের ক্যাননস থেকে আচরণ বিধির লঙ্ঘন কিনা এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। অলি আপু হাত উত্তোলন করেছেন। স্যার আদাব। আদাব, বলেন। স্যার আমি যদি কোনোভাবে আনমিউট হয়ে যাই, আপনি সরি মিউট হয়ে যায়, আনমিউট করে দিয়েন, একটু প্রবলেম তো ফিজিক্যালি, এই জন্য। তো স্যার হুম আমার হুম একটা প্রবলেম হচ্ছে, এই যে এখানে 42টা বিধি, এটা হুম আমি হুম, চেষ্টা করলেও মুখস্থ রাখতে পারবো না। হ্যাঁ। এটা
সম্ভব না আমার দ্বারা। আমি বিধিগুলো মানে হয় কি, বিধির নাম্বারটা মুখস্থ রাখতে পারবো না, বিষয়বস্তু পারি। হুম তো স্যার কাইন্ডলি হুম। যদি, যেহেতু প্র্যাকটিসিং লয়ার মানে বেশি মামলা আসে থেকে বা এরকম, হাইস্ট 20টা একটু দাগিয়ে দিতে মানে হেল্প করতেন, খুব ভালো হতো স্যার। না, সরি। এটা তো আমি সাজেশন দিব, আমি বলেছি অলরেডি। হ্যাঁ, আজকের ক্লাসেও বললাম সাজেশন দিয়ে আমি কমিয়ে দেব। হ্যাঁ, এবং কোনগুলো রেলিভেন্ট, কোর্টে বেশি লঙ্ঘন হয় কোনগুলো, সেগুলো থেকে প্রশ্ন হুম আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কারণ সেগুলো যেন হুম। আটকানো যায়, আর যেগুলো রেলিভেন্ট কম সেগুলো প্রশ্ন আসার সম্ভাবনা কম। আমি এগুলো সাজেশন দিয়ে দেবো, আপাতত সবই পড়তে থাকেন, যেহেতু এখনো নোটিশ হয়নি। নোটিশ ও হোক স্যার, অফিসিয়ালি, একটা ধারণা করি কখন হবে, তারপরে সাজেশন দিব। এখন আপাতত জাস্ট পড়তে থাকেন, মুখস্থ করে জি, রাখার দরকার নেই, কিন্তু পড়তে থাকেন। পড়তে তো থাকবোই, কেন বললাম এখন আমাদের হাতে খুব বেশি হলে 3 মাস সময় আছে। ওই হবে কি রিটেনের জন্যে, প্রতি, হ্যাঁ রিটেনের জন্যে রিটেন, রিটেনের জন্য দেখেন তারও যদি বেশি সময় আছে। 3 মাস তো রিটেনের জন্যই বলছি, কারণ এপ্রিলে যদি এমসিকিউ হয় যেরকম বোঝা যাচ্ছে হয়ে যাবে, এপ্রিলের থার্ড আচ্ছা, উইকে হয়ে এপ্রিলের 25 তারিখে এমসিকিউ হলো, তাহলে আপনি ধারণা করছেন কোন মাসে রিটেন হতে পারে? গতবার তো 30 দিনের নোটিশে স্যার পরীক্ষা নিয়েছিল। এবার যে খুব হুম হুম বেশি সময় দেবে আমরা কি করে আশা করতে পারি? অতএব হুম। সিরিয়াসলি যেগুলো মুখস্থ করার বিষয়, তো হবে কি স্যার, ওই হ্যাঁ, 1 মাস আগে যখন মুখস্থ করতে যাব, স্যার বয়স তো একটা অনেক বড় ব্যাপার। এখন দেখা যাচ্ছে 20-22 বছর বা 25 বছরের ছেলেমেয়েরা যেভাবে মুখস্থ করতে পারে, আমরা যারা 50-তে চলে গেছি আমাদের দ্বারা এটা হয় না। এই জন্য এখন থেকে যদি একটু একটু করে দেখতে থাকি কিছু তো মাথায় থাকবে। এই জন্য স্যার রিকোয়েস্ট করেছি, আর একটু কমানোর কাজটা করে দিলে বেঁচে না যায় আমি একটু। আমি না, এখানে আমি একটা জিনিস আপনাকে ক্যালকুলেশন করে বলি, যে মে মাসে যেহেতু বার কাউন্সিলের ইলেকশন আছে, মে মাসে রিটেন পরীক্ষা হবে না। মের পরে জুন আছে, জুলাইয়ে কোরবানির ঈদ আছে। আমি আশা করি, মানে আমার ক্যালকুলেশনে কোরবানির ঈদের আগে রিটেন নিতে পারবে না। তার মানে আলটিমেটলি এমসিকিউর পরে অ্যাটলিস্ট 2, 2.5 বা 3 মাস পাওয়া যাবেই। ঠিক আছে, তারপরে অফিসিয়াল নিউজ বা যখন নোটিশ আসবে, নোটিশে রিটেন কোন মাসে হতে পারে সেটারও একটা ইঙ্গিত লিখিত থাকতে পারে। আমরা সেটা জি। পর্যন্ত অপেক্ষা করি, তারপরে আমি আপনাদের জন্য যেটা সবচেয়ে বেস্ট হয় সেটা করব। তবে হ্যাঁ, আপনি একটা কথা বললেন সেটার সাথে আমি অমত, যে বয়স হয়ে গেছে, মুখস্থ করে রাখতে পারবো না ইয়ংদের মতন। কিন্তু আমি এটার বিরোধিতা করছি এই কারণে, কারণ এই পেশায় যেহেতু ঊর্ধ্বসীমা নাই প্রবেশের, এবং লার্নেড হতে হলে আপনাকে সারা জীবনই পড়াশোনা করতে হবে। 100 বছর বয়সেও যে তাকে পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনা না করলে তিনি হিয়ারিং করতে পারবেন না। আর যদি তখন তো পড়াশোনাটা আমি চর্চা করা যায়, পারবো না স্যার। তখন কিন্তু এইটা চলতে থাকবে। অতএব আপনি বয়সটাকে আর অজুহাত বানাবেন না, এটা আপনার দুর্বলতা প্রকাশ করবে আশা ওই করি। যে স্যার তারপরে ওই আপনার মতো একজন যদি শিক্ষার্থী কথা বলেন, তাহলে অন্যরা তো আরো ভয় পাবে। তো যাই হোক, আমি আরে সাজেশন দিব, কিন্তু সেটার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় দিব, আগে দিয়ে লাভ হবে না। লাভ কারণ হবে না স্যার। আরো সাজেশনটা একটা কথা বলি, সাজেশনটা সামান্য হলেও রিস্ক আসে। যখন যখন কমিয়ে দিব, তখন যেগুলো সাজেশনে রাখবো তার মধ্যেই যে আপনি সব কমন পাবেন তার কোনো গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। অতএব এখন যে জি নোটটা আছে এটাও কিন্তু ছোট একটা নোট, এটাও ছোট জি নোট, এটা অন্তত কমপ্লিট রাখেন। সাজেশন যখন দিয়ে দিব, শেষ সময়ের প্রস্তুতির জন্য সেই সাজেশন কাজে লাগবে। ঠিক আছে? জি স্যার, সুবিধা নেই স্যার, ওই আচ্ছা, যে জাস্ট এখন অ্যাকুরেটলি মুখস্থ করতে সমস্যা হয় তো এই জন্য, পড়তে সমস্যা হয় না। ঠিক আছে, আপনি এখন পড়তে থাকেন, যতটুকু মনে রাখতে পারেন রাখেন, শেষে আমি কমিয়ে দিব অবশ্যই। আপনার ওকে। মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসে যেটা বুঝলাম, যে এই যে 42টা আচরণবিধি, যেটা মনে রাখা খুব টাফ, তো এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা খুবই আছে। একটা প্রশ্নের মধ্যে একটা আচরণবিধির লঙ্ঘন বা দুইটা আচরণবিধির বা তিনটা আচরণবিধির লঙ্ঘনও দিতে পারে, অথবা এমন একটা প্রশ্ন করলো যে দুইটা ঘটনা দেখালো একটা প্রশ্নের মধ্যেই, যে একটা ঘটনা আচরণবিধির লঙ্ঘন এবং আরেকটা ঘটনা আচরণবিধির লঙ্ঘন নয়। এভাবেও কিন্তু খুবই টেকনিক্যাল প্রশ্ন হতে পারে, মানে দুইটা কাজ করেছে একজন অ্যাডভোকেট, যেটা আচরণবিধির লঙ্ঘন একটা হয়েছে এবং একটা হয়নি, কিন্তু অনেকে বলছে যে দুইটাই হয়েছে। এরকম যখন প্রশ্ন করবে তখন কিন্তু খুব বুঝে উত্তর দিতে হবে।
প্রশ্ন জি কেমন করবে প্রশ্নকর্তাই তো জানে, কিন্তু আমাদের রেডি থাকতে হবে যেমনই প্রশ্ন আসুক যেন 2 কলম লিখে আসতে পারি। আজকে জি শেষ স্যার। টপিক, ড্রাফটিং। একটাই ড্রাফটিং এখানে সুযোগ আছে করার, সেটা কেউ যদি আচরণবিধি করে তাহলে তাকে আটকানোর জন্য তার বিরুদ্ধে সচিব বরাবর দরখাস্ত করা। কোনো অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে দরখাস্ত মুসাবিদা বা ড্রাফটিং এর একটি আদর্শ আমি নমুনা দিয়ে দিয়েছি বা ফরম্যাট দিয়ে দিয়েছি। এই ফরম্যাটেই প্রশ্ন যেভাবে আসবে সেইভাবে আপনাকে তৈরি করে নিতে হবে। বরাবর সচিব মহোদয়, বাংলাদেশ বার কাউন্সিল ভবন, 3 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, শাহবাগ, ঢাকা। এই হচ্ছে ঠিকানা। এই ঠিকানায় যদি চিঠি পাঠানো হয় বার কাউন্সিলের কাছে চলে যায়। আমি নিজের যে ইন্টিমেশন বা রেজিস্ট্রেশন তখন তো অনলাইনে হতো না, আমাদের সময় আমাদের পাঠাতে হতো। তো আমি পাঠিয়েছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে বিশেষ একটি প্যাকেজ আছে, 100 টাকা ফি নাই, সেটাতে আবার এডি ফেরত আসে, মানে পৌঁছালো কিনা সেটার একটা প্রমাণপত্র আসে। সেটার মাধ্যমে পাঠিয়েছিলাম এই ঠিকানায়। সেটা গেল এবং 2 দিনের মানে একদিনের মধ্যে সেটা চলে যায়। 2 দিনের মধ্যে আমাকে আবার এডিও ফেরত আসছে। হ্যাঁ, বার কাউন্সিলের সিলমোহর লাগানো একটা কাগজ ফেরত আসলো। আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ, আমার আবেদনপত্রটা পৌঁছেছে। তো কেউ চিঠি পাঠাতে চাইলে এখানে এই ঠিকানায় পাঠাতে হবে। অতএব এইটা আপনি সহজতে নিজে সরাসরি না গেলেও হবে, চিঠির মাধ্যমে অভিযোগ করা যাবে। পেশাগত অসদাচরণের জন্য নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিষয় অভিযোগ: জনাব, যথবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, এই ভাষাটা এক একজনের এক এক রকম হতে পারে। এবার এই যে আবেদনপত্রটা এখানে আমি পয়েন্ট আউট করেছি, পয়েন্ট আউট করলে মনে রাখতে সুবিধা হয়, তাই ভালো এর থেকে পয়েন্ট আউট করলে সমস্যা নাই, বরং নম্বর পাওয়ার ক্ষেত্রে এটাই ভালো পদ্ধতি। নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেট, এখানে অ্যাডভোকেটের নাম উল্লেখ করছি না, কারণ শেষে আমি অ্যাডভোকেটের নাম তফসিল আকারে দিয়ে দেব, সিভিল মামলায় যেভাবে দেওয়া হয়। আর এই যে দরখাস্ত, এটা একটা সিভিল প্রসিডিউরেরই অংশ, এটা কিন্তু ক্রিমিনাল প্রসিডিউর না। কোনো অ্যাডভোকেট যদি আচরণবিধি লঙ্ঘন করে সেটা কোনো ক্রিমিনাল অফেন্স হবে না, সেইটা হবে সিভিল লাইবিলিটি। তাহলে অব্লিগেশনটা যেহেতু সিভিল, তাই সিভিল স্টাইলে আপনাকে উপস্থাপন করতে হবে, তাই আমি তফসিল আকারে দিচ্ছি। এটা একটা সিভিল আর্জির মতো করে। রাজশাহী আইনজীবী সমিতির একজন সদস্য। আপনারা নিজ নিজ আইনজীবী সমিতির কথা উল্লেখ করতে পারেন, অথবা প্রশ্নে যদি উল্লেখ করা থাকে অ্যাডভোকেটের নাম এক্স বা রহিম করিম, যে যেটাই থাকুক না কেন, আইনজীবী সমিতির নাম বা বার অ্যাসোসিয়েশনের নাম উল্লেখ যদি থাকে সেটাই লিখতে হবে। আপনি তখন আর পরিবর্তন করতে পারবেন না। প্রশ্নে যদি উল্লেখ না থাকে আপনি ইচ্ছা মতন নাম ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি উল্লেখ না থাকে উল্লেখ থাকে তাহলে কিন্তু সেটাই উল্লেখ করতে হবে, তখন পরিবর্তন করলে কিন্তু নম্বর পাবেন না। তিনি দীর্ঘদিন, এখানে তিনি ব্যবহার করছে যে, যদিও অ্যাডভোকেট আচরণবিধি লঙ্ঘন করেছেন তাও সম্মান দিয়ে কথা বলতে হবে তাকে। দীর্ঘদিন ব্যাপী আইনজীবীদের জন্য অবশ্য পালনীয় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইট পরিপন্থী আচরণ করে আসছেন। স্থানীয় আইনজীবী সমিতিতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায় না। তার মানে আপনি ইতিপূর্বে স্টেপ নিয়েছিলেন, যেটা কাজ হচ্ছে না। স্থানীয় বারের যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, তারা কিছু করতে পারছেন না, তারপরে আপনি উচ্চ লেভেলে যাচ্ছেন, এটা আপনি বোঝালেন। তারপরে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রশ্নে উল্লেখিত ঘটনার বর্ণনা। প্রশ্নে যেটা চাইবে, যে প্রবলেমটা দিবে যে এই এই কাজটা করেছে, ওই এই কাজটা আপনি 2 নম্বর পয়েন্টে দিয়ে দিলেন, সেটা প্রশ্ন থেকে আপনাকে হেল্প নিতে হবে। 3 নম্বর, উক্ত কার্যের মাধ্যমে তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকিট এর অধ্যায় এত, বিধি এত। এখন আপনাকে মনে রাখতে হবে যে কাজটা করলে এটা অধ্যায় এত, বিধি এত এর স্পষ্ট লঙ্ঘন করেছেন, এটা আপনি বলবেন। তাহলে অধ্যায় আর বিধি আপনার মনে রাখতে পারলে ভালো। 3 নম্বর পয়েন্টে আপনার সেটা উল্লেখ করতে হবে, তার মানে আপনি আইন সম্পর্কে স্পষ্ট জানেন কোথায় আছে, কিভাবে আছে। উক্ত অসদাচরণের জন্য দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 33 এর বিধান মতে গঠিত ট্রাইব্যুনালের নিকট অত্র অভিযোগটি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য প্রেরণ করা একান্ত আবশ্যক, বা প্রেরণ একান্ত আবশ্যক। তাহলে 33 অনুচ্ছেদ বা আর্টিকেল 33 অনুসারে কি হয়, ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ট্রাইব্যুনালে আমার যে অভিযোগ এটা আমি দিতে বলছি, তাহলেই তো অ্যাডভোকেটের বিরুদ্ধে কার্যক্রম শুরু হবে।
অন্যথায় নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের অসদাচরণ প্রতিনিয়ত বৃদ্ধি পাবে, মানে একটার পর একটা সে লঙ্ঘন করতেই থাকবে, যা রাজশাহী আইনজীবী সমিতির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিরূপ প্রভাব সৃষ্টি করবে। তাহলে এর প্রভাব খুব খারাপ হবে, এটা আপনি বললেন। এরপর আমরা শেষ করব প্রার্থনা অংশ দিয়ে। প্রার্থনা কি বলছি? অতএব উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে আনিত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়। একটা স্ট্যান্ডার্ড নমুনা আমি দিয়ে দিলাম। ভাষা আপনার হতে পারে, এই ভাষা আপনি মুখস্থ করবেন তাও নয়, আপনার নিজের ভাষা ইউজ করতে পারেন। এক একটা এলাকায় এক একটা বার অ্যাসোসিয়েশনের ভাষা এক এক রকম হতেই পারে। এক একটা, এগুলো হাই স্কুলের ভাষা আমি ব্যবহার করেছি, কলেজের ভাষা না। হাই স্কুলের ভাষাটা সহজ হয়, এরকম সহজ প্রাঞ্জল ভাষা ব্যবহার করেছি যেন আপনার মনে রাখতে সুবিধা হয়। তারপরে নিবেদক, নিবেদক দিয়ে অভিভাবক, এখানে অভিযোগকারী স্বাক্ষর, এখানে আমার নাম আমি উল্লেখ করে দিয়েছি। আপনারা নিজের নাম উল্লেখ করতেও পারেন, নাও করতে পারেন। এখানে আপনি উল্লেখ করলেন, তারপর অ্যাডভোকেট আইনজীবী, রাজশাহী আইনজীবী সমিতি, মানে আমার রিয়েল যে ডেজিগনেশন আমি সেটা উল্লেখ করছি। এখানে শুধুমাত্র কি অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করতে পারে এমনটি নয়, একজন সাধারণ মানুষও করতে পারে, একজন প্রতিষ্ঠানও করতে পারে, আবার কোনো কোর্টও করতে পারে। তফসিলে অসদাচরণকারী অ্যাডভোকেটের নাম, সদস্য নং, এভাবে ডট ডট দিয়ে রাখলেন, উল্লেখ করার দরকার নেই। রাজশাহী আইনজীবী সমিতি, মানে অ্যাডভোকেটের পরিচয়, এটা এটা অভিযোগকারীর পরিচয়। তফসিলে যে অসদাচরণ করেছে অপরাধী, তার পরিচয়। অপরাধী বলা যাবে না, অসদাচরণকারী বলতে হবে, কারণ এটা তো অপরাধ না, এটা হচ্ছে বিধির লঙ্ঘন। অপরাধ হতে হলে কোনো আইনে সেটা অপরাধ বলে সংজ্ঞায়িত হতে হবে, পেনাল কোড হোক, যৌতুক মামলা হোক, নারী শিশু হোক। হলফনামা বা এফিডেভিট, যে কোনো একটা শব্দ ব্যবহার করবেন, হলফনামা অথবা এফিডেভিট, যে কোনো একটা। দুইটা ব্যবহার করার দরকার নাই, দুইটা ব্যবহার করলেও প্রবলেম নাই। তাহলে এফিডেভিটে যিনি অভিযোগ করছেন তার ডিটেলস দেওয়া আছে, এখানে আমার ডিটেলস দেওয়া আছে। শপথপূর্বক এই মর্মে ঘোষণা করছি যে আমি একজন সাবালক এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক। পত্র হলফনামা সম্পাদন করতে আমার আইনগত কোনো বাধা নেই, মানে আমি কোনো মাইনর না, ইনসান না, ইডিয়ট না। দরখাস্তে বর্ণিত অভিযোগ বিষয়ে আমি বিস্তারিত জানি, মানে যে দরখাস্ত আছে এটাতে আমার বিস্তারিত বিষয় আছে। আমার বিশ্বাস ও অবগতি মতে দরখাস্তের যাবতীয় বর্ণনা সত্য ও সঠিক জেনে অ্যাডভোকেট সাহেবের উপস্থিতিতে অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করলাম। এখানে হলফকারীর স্বাক্ষর মানে যিনি অভিযোগ করছেন, অভিযোগকারী স্বাক্ষর। হলফকারী আমার সম্মুখে নিজ নাম স্বাক্ষর করলে আমি তা শনাক্ত করলাম। এখানে অ্যাডভোকেট জজ কোর্ট রাজশাহী। আচ্ছা, আমি যদি অভিযোগ করি তাহলে আমার নামটা কোথায় হবে? এই যে নিবেদকের নিচে আমার নাম হবে, অভিযোগকারীর নাম হবে। এখন আমি অ্যাডভোকেট, এখন এফিডেভিট যদি আমি করি তো আমার এখানে শহীদুল ইসলাম পারভেজ নাম ঠিকানা আসছে, তো এর নিচে আরেকজন অ্যাডভোকেট আমার আলাদা করে লাগবে। কারণ আমি যখন হলফ করছি, আমার হলফটা সত্যায়ন করার জন্য, শনাক্ত করার জন্য আরেকজন অ্যাডভোকেট লাগবে। একজন সাধারণ মানুষ যদি, কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি আবার কি করে অভিযোগ করে, তো হলো নিবেদকের কাছে তার নাম হবে, এবং তারও কিন্তু একজন অ্যাডভোকেট লাগবে, কারণ হলফ সম্পাদনের জন্য অবশ্যই কি লাগবে? অ্যাডভোকেটের দরকার আছে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে কারো যদি প্রশ্ন থাকে হাত উত্তোলন করবেন। আমি সবার মাইক অন করার সুযোগ করে দিলাম, যে কেউ টাচ করলে মাইক অন হয়ে যাবে, হাত উত্তোলন করার দরকার হবে না। অতএব কেউ কথা বলতে চাইলে জাস্ট মাইক অন করে কথা বলেন। মাইক বলতে দেখবেন যে নিচে মাইক্রোফোনের মতো আঁকানো আছে বাম দিকে, এবং মিউট, আনমিউট এরকম লেখা আছে। আনমিউটে টাচ করলে মিউট কথাটা আসবে, তখন আপনি কথা বলতে পারবেন। তো যদি কেউ কথা বলতে না চান, তার মানে বুঝবো যে হয়তোবা ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন। এবং হ্যাঁ, প্রবলেমেটিক প্রশ্ন কমন দেওয়া সম্ভব না, প্রবলেমেটিক প্রশ্ন কেউ কমন দিতে পারবে না। তবে কি ধরনের প্রশ্ন আসবে এটা সম্পর্কে ধারণা আমি দিচ্ছি আমার ক্লাসের মাধ্যমে। আর বিগত দুইটা পরীক্ষায় পরপর দুইবারই এই যে তফসিল থেকে যেটা আমি আলোচনা করছি, এই যে ড্রাফটিং, এই ড্রাফটিং কিন্তু চলে এসেছে, মানে রিপিট হচ্ছে বারবার।
তো আপনাদের সময় আসতে পারে, না আসুক, আপনার শিখে রাখা ভালো। তো কেউ যেহেতু প্রশ্ন করছেন না, তাহলে জি সবার স্যার। সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি। স্যার, হ্যালো। হ্যাঁ, আপনি কথা বলতে চাচ্ছেন, কে বলেন? স্যার, সুমন সাতক্ষীরা। হ্যাঁ বলেন, কি বলবেন? স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে সমস্যামূলক প্রশ্ন সহজে বোঝার উপায় কি স্যার, এটা একটু জানতে চাচ্ছিলাম। সমস্যামূলক প্রশ্ন সহজে বোঝার উপর হচ্ছে কি বলা আছে প্রশ্নে সেটা ভালোভাবে পড়া একবার, প্রয়োজনে দুইবার পড়বেন। পড়ার পরে বোঝার চেষ্টা করবেন যে এইটা কোন সেকশনকে টার্গেট করে, কোন অধ্যায়কে টার্গেট করে। যেমন পেনাল কোডের কথা যদি বলি, পেনাল কোডের কোন সেকশনকে টার্গেট করে এই প্রশ্নটা করা হয়েছে এটা আপনাকে ধরতে পারতে হবে, অর্থাৎ আইন ও ধারা। তবে আইন মনে রাখার আপনার দরকার হবে না, কি কারণে? কারণ লিখিত প্রশ্নের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ করে বলাই বলাই থাকে যে, মানে যখন আপনি প্রশ্ন দেখবেন বুঝতেই পারবেন এটা পেনাল কোডের প্রশ্ন, এটা সিআরপিসির প্রশ্ন, এইটা সিভিল মানে সিপিসির প্রশ্ন, এটা এভিডেন্স অ্যাক্টের প্রশ্ন। মানে প্রশ্ন দেখলেই বোঝা যাবে, অথবা কিংবা উপরেরটা। অতএব আইনটা আপনার মনে রাখার দরকার হবে না, কিন্তু কোন এই আইনের কোন ধারা থেকে প্রশ্নটা করা হচ্ছে এটা আপনাকে মনে রাখতে হবে। কিভাবে? প্রশ্নে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা কোনো না কোনো ধারাকে টার্গেট করে করা হয়েছে। হুম, যেমন জি স্যার। যদি বলি যে স্যার, ক ক রাস্তা দিয়ে যাচ্ছিল, খ তার পাশে দিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা মোবাইল ফোনটা কেড়ে নিয়ে দৌড় দিল। খ কি কোনো জি স্যার। অপরাধ করেছে? এখানে কি আমি বলে দিয়েছি কি অপরাধ করেছে, কোন আইনের কথা? আইনও বলে দিইনি, ধারাও বলে দিইনি, কিন্তু আমি যে বর্ণনা দিলাম, ক রাস্তা দিয়ে যাচ্ছে, খ যেতে লেগে তার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে দৌড় দিয়ে পালিয়ে চলে গেল। তাহলে খ কি কোনো অপরাধ করেছে? কি অপরাধ করেছে, করলে তার শাস্তি কি? এটা একটা প্রবলেমেটিক প্রশ্ন, একটা সিচুয়েশন দিয়ে দিল। একজন অ্যাডভোকেট হিসাবে প্রথম কাজটাই মানুষের প্রবলেমটা বোঝা। মানুষ আপনার কাছে আসবে, আমার এই হলো ওই হলো, প্রবলেম আপনাকে বলবে, এটা সলিউশন দিবেন আপনি। কি সলিউশন? যদি মামলা না করে সমাধান করা যায় সেটার পরামর্শ দিবেন। আর যদি মামলা না করে হচ্ছেই না, তাহলে মামলা কোন আইনে হবে, কি মামলা হবে, এটা আপনাকে বুঝতে পারতে হবে। এবং মামলাটা করলে ড্রাফটিংটা কেমন হবে, ড্রাফটিং এ কি কি ধারা উল্লেখ করবেন, এটা একজন অ্যাডভোকেটের প্রথম কাজ। তো প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে সেই কাজটাই আপনাদেরকে কিন্তু করা হয়, যে আপনি জি ধরতে স্যার। পারছেন কিনা, প্রবলেম ধরে সেটার সলিউশন দিতে পারছেন কিনা। ডাক্তারের কাছে যখন রোগী যায়, তখন ডাক্তার রোগীকে জিজ্ঞাসা করছে কি সমস্যা বলেন, তখন রোগী নিজের রোগের সিমটম বা উপসর্গ বলতে থাকেন, যে স্যার আমি 2 দিন ধরে কি আমার জ্বরে ভুগছি, হয়তোবা রোগের নাম বলে দেয়। কথা বলতে আমার খুব শরীর ম্যাশম্যাশ করছে, আমার ঘুম হচ্ছে না, খেতে ইচ্ছা করছে না, অরুচি হচ্ছে, শরীর গরম হয়ে থাকছে, আমি গোসল করতে পারছি না, এই ধরনের সিমটম বলতে পারে। তখন হয়তোবা ডাক্তার দেখবেন, কিছু ফিজিক্যাল টেস্ট করবেন, হয়তোবা ব্লাড টেস্ট দিতে পারে। প্যাথোলজিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট বলতে ওনার চোখ দেখবেন, জিহ্বা দেখবেন, ঠোঁট দেখবেন, ওনার যে মেশিন আছে স্টেথোস্কোপ, সেটা হয়তোবা বুকে পিঠে লাগিয়ে দেখবেন। এগুলো ফিজিক্যাল টেস্ট। প্যাথোলজিক্যাল টেস্ট বলতে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, এই ধরনের যে টেস্টগুলো আছে সেগুলো। আর যেগুলো ইমেজিং টেস্ট, এক্স রে আছে, তারপরে ইসিজি আছে, আহ, তারপরে আছে হচ্ছে এমআইআর আছে, সিটি স্ক্যান আছে, এগুলো ইমেজিং, নানা ধরনের টেস্ট আছে। তো আপনাকে যখন অ্যাডভোকেটের কাছে কেউ আসবে, আপনাকে সমস্যা বলবে, সেটা সমাধানের জন্য কি স্টেপ নেবেন সেটা আপনাকে ভাবতে হবে। এটা অ্যাডভোকেটের প্রাথমিক কাজ। তো প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে কিন্তু আপনাকে সেই ট্রেডিংটাই দেওয়া হচ্ছে। একটা প্রবলেম দিল, যেমন একটু আগে যে উদাহরণ দিলাম, ক এর মোবাইল ফোন খ নিয়ে দৌড় দিল, এটা কি অপরাধ করেছে বলেন তো? আপনি কি লাইন থেকে চলে গেছেন? লাইন থেকে চলে গেলে আবার লাইনে আসেন। জি স্যার, হ্যাঁ, ধরতে পারছি না স্যার, এই সমস্যামূলক প্রশ্নগুলো ধরতে পারছি না সহজে। আমি এই মুহূর্তে বললাম যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার হাত থেকে একজন মোবাইল ফোন নিয়ে দৌড় দিল, তাহলে এটা কি অপরাধ হলো? এটা কি আপনি বুঝতে পারলেন? এটা এটাকে বলে চুরি, পেনাল কোডের চুরি, চুরি, তিনশো চুরি। আটাত্তর জি ধারায় এটা স্যার। বলা আছে, এটা চুরি, চুরি। চুরি, চুরি। 378, এবং এটার শাস্তি দেওয়া আছে 379-তে, যেহেতু বাইরের ঘটনা কোনো তাই 379-তে চুরি, 3 বছর সাজা হতে পারে। আচ্ছা, হতে নন পারে। ভেলেবল সেকশন, ঠিক আছে, নন ভেলেবল সেকশন
আপনি মক্কেলকে বলতে পারবেন এই ধারায় মামলা করলে আসামির সহজে জামিন হবে না যদি আপোষ না করে। ঠিক আছে? জি স্যার। তো এইভাবে আপনাকে ধরতে পারতে হবে। ধরতে পারার জন্য কি করতে হবে? আপনাকে বারবার পড়তে হবে, বেশি বেশি পড়তে করতে হবে। হবে বেশি করতে না হবে। পড়লে তো আপনি প্রবলেমেটিক প্রশ্ন ধরতে পারবেন না, কারণ হ্যাঁ ধারা হ্যাঁ আপনার জি নলেজে না স্যার। থাকলে আপনি কাজ ধারা করতে পারবেন না সম্পর্কে কোথা থেকে আসছে। ভালো, হ্যাঁ জি স্যার, ধারা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ঘটনা, ধারা, সাজা এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আপনি ধারা পারবেন। থাকতে হবে। আর কেউ কোনো প্রশ্ন করবেন? আপনি আর কোনো প্রশ্ন করবেন? স্যার এই যে বিষয়টা বলতেছিলাম, আমাদের নেক্সট ক্লাস তো শনিবারে স্যার, শনিবারে। নেক্সট ক্লাস রুটিনে আছে মঙ্গলবারে, শনিবারে কোনো ক্লাস নাই। শনিবারে স্যার ক্লাস টেস্ট নিতে তো হবে না নাকি স্যার? এই এই শনিবারে ক্লাস টেস্ট হবে না। রুটিন সংক্রান্ত প্রশ্ন আমাকে আলাদাভাবে গ্রুপে টেক্সট করবেন। রুটিনটা দেখলে এই প্রশ্নগুলো করার দরকার হতো না আপনার। রুটিনটা দয়া করে ভালো করে দেখবেন, খুব স্পষ্টভাবে রুটিন করা আছে। রুটিন বুঝতে কি আপনার সমস্যা হয়? না না, সমস্যা নেই স্যার, ক্লাস টেস্টের কথা বলা আছে কিন্তু, এই জন্য শুনলাম যে ক্লাস ক্লাস টেস্টের, টেস্ট যদি হয় হ্যাঁ তাহলে ক্লাস পড়তে হবে। টেস্টের কথা বলা আছে। ক্লাস টেস্টের কথা বলা আছে আগামী শনিবার না, পরের শনিবারে, মেবি 22 তারিখ হচ্ছে। 22 তারিখ, জি স্যার। দুইটা ঠিক সাবজেক্টের আছে। একসঙ্গে ক্লাস টেস্ট হবে। ঠিক আছে? জি জি স্যার, জি স্যার। আর আর ক্লাস রিলেটেড আর প্রশ্ন আছে আপনার? বলেন। তবে আপনাকে না স্যার। পড়তে হবে, মানে না হ্যাঁ পড়ে হ্যাঁ, আপনি, ম্যাজিক নাই যে টিপস দিয়ে দিলাম পাস হয়ে যাবে। পরিশ্রম করতে পড়তে হবে, হবে পরিশ্রম না করলে কোনো উপায় নাই, কোনো শর্টকাট নাই। জি স্যার। আর আমি আমার স্টুডেন্টকে আমি এটা একটা, দেখবেন আমি ক্লাসে শুধুমাত্র পাশ করার জন্য পড়াই না, আপনি অ্যাডভোকেট হিসাবে যেন ভালো করতে পারেন সেই ফাউন্ডেশনটা আপনাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আমার রিয়েল যে কেস আজকে কি হলো আমার, সেটা একটু ছোট্ট একটু যুক্ত করার চেষ্টা করি। আপনারা মোটিভেশন পান যে হ্যাঁ স্যার আজকে এই জামিন হয়েছে বা এই হলো ওই হলো, এই ধরনের বিষয়গুলো। তাহলে আপনি বাস্তবের সাথে রিলেট করতে পারবেন। অনেকে আছে কোর্টে যাওয়ার সুযোগ পান না, তো আমার এই গল্প থেকে ফিল করতে পারবেন যে হ্যাঁ কোর্টে গেলে এরকম হবে। কারণ প্র্যাকটিক্যাল নলেজ দরকার, এই পেশার মোটিভেশনের দরকার, জন্য দরকার, পেশায় ফাউন্ডেশন হিসেবে দরকার। কোর্টে গিয়ে প্রথমে আমার আমার মাধ্যমে যারা অ্যাডভোকেট হবেন, আমার ভিডিও যারা দেখেন, তারা কিন্তু পরে স্মরণ করবে যে হ্যাঁ শহীদুল স্যার বা অ্যাডভোকেট শহীদুল ভাই, ইনার ক্লাসে আমি এই জিনিসটা জেনেছিলাম শুনেছিলাম, এখন তো বাস্তবে দেখছি এরকম হয়। প্র্যাকটিস করতে গেলে আপনি এই জিনিসগুলো রিলেট করতে পারবেন। যখন রিলেট করতে পারবেন, মিল পাবেন, তখন আপনার ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। তাই আমি সেটা করার চেষ্টা করি। আর কেউ কোনো প্রশ্ন করবেন? স্যার তো ড্রাফটিং যেহেতু বিষয়ে জানতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রশ্ন করেন। এই যে এখানে তো একটা ড্রাফটিং এর নমুনা দেয়া আছে আসলে, হুম হুম। কেন থেকে তো এরকম একটাই আসবে শুধু অ্যাডভোকেটদের অসদাচরণের যে বিরুদ্ধে দরখাস্ত মুসাবিদা, এখানে কি কোনো সিচুয়েশন উল্লেখ করে দিতে পারে যে এই সিচুয়েশনে উনি কিভাবে করলেন, কোন বিধিগুলো লঙ্ঘন করলেন, একটা ড্রাফটিং করুন, এরকম কিছু আসতে পারে না? না প্রশ্নের অবশ্যই অবশ্যই। এখানে আপনাকে বলে দিবে না, জেনারেলি প্রশ্ন করবে না যে আপনি একটা অ্যাডভোকেটের বিরুদ্ধে অসদাচরণ করেছে তার বিরুদ্ধে আপনি ইয়া লেখেন, একটা ড্রাফটিং লেখেন। আপনাকে অবশ্যই সিচুয়েশন দিয়ে দিবে। 2 নম্বর পয়েন্টে ফাঁকা রাখিনি আপনার কয়েকটা লাইন। জি জি জি। তো কেন ফাঁকা রেখেছি, প্রবলেম যেটা দিবে সেটা আপনাকে ওখানে উল্লেখ করতে হবে। প্রবলেম সিচুয়েশন তো দিবেই, সে কি কি। তারপর 3 নম্বর পয়েন্টে কত অধ্যায়ের কত বিধি লঙ্ঘন করেছে সেটাও আমি ফাঁকা রেখেছি। কেন? কারণ প্রশ্নে যেটা আসবে সেটাকে আপনাকে তৈরি করতে হবে। ওকে, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। তার মানে ড্রাফটিং আসলেও এখানে আপনাকে প্রবলেমেটিক প্রশ্নটা বুঝতে হবে, মানে প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে দিবে এবং সেটার একটা এক্সটেনশন করে দিবে, এখন এটার বিরুদ্ধে একটা কি করেন, ড্রাফটিং করেন। মানে ড্রাফটিং মানে প্রবলেমেটিক প্রশ্নেরই একটা আলাদা রূপ। আলাদা মানে সংস্করণ। হ্যাঁ, মানে প্রবলেমেটিক প্রশ্ন দিবে আগে, দিয়ে ওটার সাথে শেষ লাইনে বলবে এটার বিরুদ্ধে একটা কি করেন, অভিযোগ আপনি দায়ের করেন, একটা এই, মুসাবিদা রচনা করেন। মানে প্রবলেমটাকে আগে বুঝতে হবে আপনাকে, তারপরে আপনাকে দরখাস্ত লিখতে বলতে পারে। তার মানে প্রবলেমেটিক প্রশ্ন থাকছে আপনার। জি জি জি। আর এই ধরনটা এই একই রকম হবে, শেষে একটা এফিডেভিট আর- থাকছে, তফসিল হ্যাঁ হ্যাঁ থাকছে, নাকি একটা পড়লেই তো হ্যাঁ অন্যগুলো ওই লেখা যাচ্ছে? না, এখানে বাংলাদেশ বার কাউন্সিল রিলেটেড যে 10 মার্কের যে প্রশ্ন, এখানে ড্রাফটিং একটা জায়গায় আসার সম্ভাবনা, সচিব বরাবর অভিযোগ, তাছাড়া তো ড্রাফটিং এর জায়গা নাই আর এখানে। আর
একটা পড়লেই আরেকটা অন্যগুলো। আচ্ছা, আরেকটা ড্রাফটিং এর জায়গা আছে। হ্যাঁ, আরেকটা ড্রাফটিং এর জায়গা আছে, এটা আমি সাজেশনে দিব, তারপরে ক্লাসে বলে রাখি। আরেকটা ড্রাফটিং এর জায়গা হচ্ছে ওই যে যখন কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করলেন, তার সাজা হয়ে গেল, সাজা হলে আপিল করতে হবে না? কোনো অ্যাডভোকেট যদি আপিল করতে চায় বা রিভিউ করতে চায়, রিভিউ বা আপিলের দরখাস্ত কেমন হবে? জি জি জি, এইটা কিন্তু রিভিউ একটা বা। ড্রাফটিং আসতে পারে। রিভিউ বা আপিলের যে ফরম্যাট, সেটা কিন্তু সিভিল স্টাইলে হবে। সেটা সিপিসির মধ্যেও কিন্তু আমরা পড়িয়ে থাকি, তবে এর মধ্যে একটা অ্যাড করা যেতে পারে। সেটা কিন্তু খুবই উচ্চ লেভেলের, মানে এখান একজন অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে সাজা হয়েছে, সাজাতে তাকে রিমুভ করা হয়েছে, সে আপিল করতে চাচ্ছে। রিমুভ মানে তার লাইসেন্স কেড়ে নিয়েছে, আর লাইসেন্স দিবেই না, সাময়িক না, একেবারে পার্মানেন্ট সে রিমুভ। অ্যাডভোকেট মানে আর হতেই পারবে না, ব্যবসা করতে পারবে না সে। তাহলে তার অবশ্যই আপিলে যাবে সে। তাহলে আপিল করতে হলে আপিলের মুসাবিদা কেমন হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। কিন্তু এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ আপনারা অ্যাডভোকেট হতেই পারেননি, আপনাকে সাজা দিয়ে আবার আপিলের এই জিনিসগুলো শেখাবে, এটা অনেক উচ্চ লেভেলের হয়ে গেল না? স্যার উচ্চ লেভেলের হলেও আমাদের একটু বোধহয় জেনে যাওয়া ভালো কিছু কিছু বিষয়। কারণ গতবার দেখেন রিটেনের কোশ্চেনটা যে লেভেলের হলো, এটাও তো কেউ চিন্তা করতে পারেনি যে এই লেভেল 30 দিনের মধ্যে অ্যাচিভ করা কি করে সম্ভব। এবার সেটাই। আবার নিয়ে যাবে আমরা জানি না। না, এই কারণে একটু বলে দিলাম। কিন্তু হ্যাঁ, আপনি একটু আগে বললেন যে 42টা ক্যাননস মনে রাখতে পারছে না, তারপরে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো যদি অ্যাড করি, রিভিউয়ের জন্য একটা র্যাপটিং, রিভিশনের আপিলের জন্য একটা র্যাপটিং, তাহলে নোট আরো বড় হয়ে যাবে না? তাহলে তো আরো স্যার চাপ এটা, বাড়বে আপনাদের। এটাতে সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে কি স্যার, ওই যে বিধি ধরে ধরে যে এটা অধ্যায় এক, আমি বলতে পারবো অধ্যায় একে 11টা কি আছে আমার মনে থাকে, কিন্তু আপনি যখন বলবেন বলেন তো এটা কোন বিধিতে, আমি খুব বেশি হলে 3টা 4টা 5টা মনে রাখতে পারি। আমি যদি 11টা মুখস্থ করতে যাই, দেখা যাবে অন্য অধ্যায়ের গুলো আর মনে থাকছে না। মানে সমস্যাটাই এই জায়গায়, শুধু ওই বিধি এখানে নাম্বার আমি আমি প্রায় অর্ধেক কমিয়ে দিব। হ্যাঁ, 20টার মতো দিব, ওই 20টা একটু গুরুত্ব সহকারে মনে রাখবেন, কারণ পারবো। সেগুলো থেকে প্রশ্ন বারবার আসবে। একটু রাখার চেষ্টা করতে হবে। আমি যখন এলএলবি অনার্স প্রথমে ভর্তি হই, তখন মাথায় এত চাপ, এতগুলো ধারা কিভাবে মনে রাখবো। কিন্তু সবগুলো তো লাগে না, সবগুলো তো লাগে না। কিন্তু এখন পেনাল কোডের যে ধারাগুলো থেকে মামলা হয়, সেগুলো তো এমনিতে আমাদের নখদর্পণে চলে আসে, মানে আমি চোখ বন্ধ না করলেও, চোখ খোলা রাখলেও বলতে পারি কোথা থেকে কি আসে বাস্তবে। একটা গল্প শুনলেই কেউ এসে বললো কোন কোন সেকশন দিতে হবে, সেটা আমরা বুঝতে পারি। তারপর একবার বই খুলি, যে ভুল হচ্ছে না তো, আর দু একটা ধারা যুক্ত করা যেত না তো। জি স্যার। তো ঠিক আছে, আর কোনো কিছু বলবেন? না না স্যার, থ্যাংক ইউ, আজকের মতো আর আচ্ছা, কিছু নেই। আপনি এটা করবেন। ঠিক আছে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।